ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষক বন্ধুদের কৃষিকাজে কৃষক বন্ধুরা যাতে নানান সহায়তা পেতে পারে সেই উদ্দেশ্যেই প্রচলিত রয়েছে সরকারের নানান প্রকল্প। তেমনই একটি প্রকল্প আত্মা। এই আত্মা প্রকল্প কিভাবে কৃষক বন্ধুরা এর থেকে সহায়তা পেতে পারেন এবং কতটাই বা সার্থক হয়েছে, এসব নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আজ আমাদের মধ্যে পেয়েছি প্রদীপ কুমার মণ্ডলকে, যিনি উপকৃষি অধিকর্তা, প্রশাসন, বীরভূম। নমস্কার প্রদীপবাবু। নমস্কার। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব এই আত্মা ঠিক কি? আত্মা যেটা আমরা বাংলাতে বললাম, এটা একটা ইংরেজি কথা, ATMA, এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। এটা আমাদের ভারত সরকারের একটা প্রকল্প এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এই প্রকল্পগুলো চলছে, তার মধ্যে আমাদের বীরভূম জেলাতেও এই প্রকল্পটি চলছে। আচ্ছা, তো সরকারি প্রকল্প আবার এজেন্সি কথাটিও আসছে, সেটা কেন? আচ্ছা, এটার মধ্যে একটা গুরুত্ব এবং বিশেষত্ব এটাই যে এজেন্সি মানে আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো যেগুলো সরকারি নিয়মের মধ্যে চলে, সরকারি নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে, কিন্তু এটার মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আছে, যেটা হচ্ছে যে এটা একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961, তার মধ্যে এইটাকে রেজিস্টার করা আছে। আচ্ছা, তো অন্যান্য যে সমস্ত সোসাইটি রয়েছে তার সঙ্গে এর পার্থক্য কতটা বা কি? এইটার মধ্যে এই রেজিস্ট্রেশনের মধ্যে যেটা সুবিধা বা অন্যান্য তফাৎ যেটা, যে আপনারা কতগুলো মানুষ মিলে বা যে রেজিস্ট্রেশন সোসাইটির যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী যে কেউ একটা সোসাইটি বা এজেন্সি তৈরি করতে পারে, কিন্তু এক্ষেত্রে একদম পরিষ্কার বা নির্দেশ দেওয়া আছে যে এই সোসাইটির যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন সরকারি, এবং প্রতি জেলাতে এখানে হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছেন এর চেয়ারম্যান, এবং ADM জেলা পরিষদ তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান, এবং আমাদের কৃষি দপ্তরের যিনি এগ্রিকালচার যিনি আছেন ডেপুটি ডাইরেক্টর ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, তিনি হচ্ছেন এর প্রজেক্ট ডাইরেক্টর যিনি, এবং তার এই প্রকল্পর উনি হচ্ছেন কনভেনার। আচ্ছা, তার মানে অন্যান্য সোসাইটি থেকে অনেকটাই আলাদা, অর্থাৎ সরকারি সর্বতভাবে এটা বলা যেতে পারে। আচ্ছা, তো এই প্রকল্পের তো অন্যতম উদ্দেশ্য যে কৃষক বন্ধুদের সহায়তা প্রদান করা। তো সেই যে কৃষক বন্ধুদের সহায়তা দিতে গিয়ে যে জেলা, ব্লক এবং কৃষক এই যে একসঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে হচ্ছে, সেটা কতটা সম্ভব হচ্ছে বা কিভাবে করছেন? আমাদের এই জেলাতে মানে এর স্ট্রাকচারটা এইরকমই যে জেলাতে একটা বডি আছে এবং ব্লক লেভেলে একটা বডি আছে, এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরগুলোকে নিয়ে, মানে যেমন এগ্রিকালচার, হর্টিকালচার, সেরিকালচার, ফিশারিজ এবং আমাদের মার্কেটিং, বিভিন্ন এই যে এগ্রিকালচার এবং অ্যালাইড দপ্তরগুলোকে এর মধ্যে নেওয়া হয়েছে। এবং জেলাতে প্রথম যেটা আছে একটা গভর্নিং বোর্ড আছে, যেটা প্রথমেই আমি বললাম যে এখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছেন চেয়ারম্যান, এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট যিনি প্রজেক্ট ডাইরেক্টর তিনি এইটার মেম্বার এবং কনভেনার মেম্বার, এবং অন্যান্য যে সমস্ত মেম্বাররা আছে সেই তাদেরকে নিয়ে গভর্নিং বডি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদের একজন রিপ্রেজেন্টেটিভ, সাধারণত এখানে আমাদের কৃষি কর্মাধ্যক্ষকে এনার মেম্বার হিসাবে রাখা হয়, তারা এইটার জেলাতে হচ্ছে গভর্নিং বোর্ড। এবং গভর্নিং বোর্ডকে সাহায্য করে আরও দুটো বডি আছে, একটা হচ্ছে যে আমাদের AMC এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট কমিটি, সেক্ষেত্রে হচ্ছে শুধু আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক যারা আছেন তারা এর মেম্বার। আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি, এখানে বিভিন্ন দপ্তরের প্রত্যেক জায়গায় চাষি রিপ্রেজেন্টেটিভ এবং মহিলা চাষি তারা এর হচ্ছেন মেম্বার, এবং সেগুলো বিভিন্ন ব্লক থেকে উঠে আসে এবং জেলাতে তাদেরকে নিয়ে মিটিং করা হয়, দুটো কমিটির মিটিং করে তারপর গভর্নিং বডিতে টোটাল সিদ্ধান্তটা নেওয়া হয়। ঠিক তেমনিভাবে ব্লক লেভেলেও কমিটি আছে। ব্লক লেভেলে আপনার ব্লক টেকনোলজি টিম, যিনি এগ্রিকালচারের আমাদের ব্লক লেভেলের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার যিনি আছেন তিনি হচ্ছেন এর কনভেনার মেম্বার। তিনি এখানে একটা কমিটি যেটা আছে ব্লক টেকনোলজি টিম, সেই কমিটিতে আছে বিভিন্ন ওখানে ব্লক লেভেলে যে সমস্ত আধিকারিকরা আছেন লাইন ডিপার্টমেন্টের এগ্রিকালচার, এবং শুধু তাই না, যদি অন্য কোনো দপ্তরকেও যেখানে মনে হয় যে এই জেলাতে আমাদের এই ব্লকে এই দপ্তরটাকেও দরকার, তাকেও তারা কপ করে মেম্বার করে নেন। এবং সেই অনুযায়ী ওখানেও কিন্তু আবার ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি আছে, এবং বিভিন্ন দপ্তরের শুধু আমার যে পুরুষ নয় মহিলাদেরকেও এর সদস্য করা হয়।
এবং এই টিমটা এবং সেখানেও আমাদের বসে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং যেটা আপনি প্রথমেই বললেন প্রশ্নটা, যে কৃষকরা কিভাবে সাহায্যটা পায়, এটা একদম কৃষকদের থেকে ব্লক লেভেল থেকে তাদের যে সুবিধা অসুবিধা বা কোন পদ্ধতিটা করলে বা কি করলে ভালো হয়, এইগুলো তাদের মাধ্যম দিয়ে উঠে আসে ব্লক থেকে উঠে আসবে জেলাতে, এবং জেলাতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটা তারপরে আমাদের রাজ্যে পাঠানো হয়। এবং রাজ্য থেকে এই যে প্রকল্পগুলো বিভিন্ন ধরনের তৈরি করা হয়, সেটা চলে যাচ্ছে আমাদের কেন্দ্রে, এবং কেন্দ্রের থেকে আমাদের কাছে তারপরে আমাদের মাধ্যমে যে টাকাগুলো আসছে সেইগুলো আমরা আবার জেলাতে নিয়ে এসে আমরা গভর্নিং বডিতে ফেলা হচ্ছে। গভর্নিং বডি তারপরে ব্লক লেভেলে যে যে সমস্তগুলো তারা প্রকল্পগুলো করেছে বা যা যা তাদের দরকার, সেই জিনিসগুলো এর মধ্য দিয়ে তাদেরকে টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাঠানো হয়, এবং তখন ব্লক লেভেলের যে টিমটা আছে তারা ওগুলো ওখানে ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, তার মানে একটা বিষয় পরিষ্কার যে আত্মা প্রকল্পে চাহিদা, কৃষক বন্ধুদের যে চাহিদা, সেটা কিন্তু কৃষক বন্ধুদের কাছ থেকেই উঠে আসছে ক্রমশ, এবং তারপর তাদের সুবিধা প্রদানের হ্যাঁ, মানে বিষয়টি আসছে। যেটা মেন তফাৎ, যেটা আগেকার দিনে আমাদের প্রকল্পগুলো ওপর থেকে নিচে নামানো হতো, আর এটার ক্ষেত্রে এখন নিচ থেকে প্রকল্পটা উঠে আসছে। আচ্ছা, এবং আমাদের বীরভূম জেলাতে মানে আমাদের 7-8 সাল থেকে এই প্রকল্পটা চলছে, এবং আমরা আবার দ্বিতীয় মানে আমাদের প্রথম যখন একটা প্রকল্প শুরু করা হয় তখন মানে ভারত সরকারের নির্দেশে আমাদের সেই এলাকার একটা স্টাডি করা হয়, মানে কি আছে, কি পরিস্থিতি আছে, সেটাকে আমরা এসআরইপি মানে স্ট্র্যাটেজিক রিসার্চ অ্যান্ড এক্সটেনশন প্রোগ্রাম আমরা করে নিয়েছিলাম। তার নির্দেশে আমরা জেলার থেকে পাঠিয়ে আমাদের স্টেটে সেটাকে পাস করানো হয়, তারপরে ওটা চলে যায় কেন্দ্রে, এবং সেই অনুযায়ী আমাদের কাজটা আমরা 5 বছর কমপ্লিট করেছি। আবার আমরা দ্বিতীয়বারের জন্য আমরা আবার এটা তৈরি করছি বা আমাদের প্রকল্প কাজ শুরু হয়ে গেছে। এবং যেটা আমাদের এখানে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা আমাদের মানে শান্তিনিকেতনে আছে, তারা এই প্রকল্পর কাজটা আমাদের শুরু করেছে। আচ্ছা, আরও একটি কথা আপনার কথা থেকেই উঠে আসছে যে আপনি বললেন যে কমিটি যেটা গঠন করা হয় গ্রাম্য স্তরে, ব্লক স্তরে, তো সেক্ষেত্রে পুরুষ কৃষকের সঙ্গে সঙ্গে মহিলা কৃষকও রাখা হয়, তার কি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য এটাই যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কৃষির কাজের মধ্যে আমরা যারা দেখতে পাই যে শুধু যে পুরুষরাই কাজ করে তা নয়, পুরুষরা যেগুলো বাইরের কাজ ছাড়াও মহিলাদের প্রচুর কাজ থাকে, এবং কৃষিতে আমরা দেখেছি যে প্রচুর কৃষক মানে মহিলা যারা আছেন তারা কাজ করেন, এবং তাদেরও যে কি কি সুবিধা অসুবিধা কোনটা করলে ভালো হয় সেই জিনিসগুলো তাদের কাছ থেকে নেওয়া হয়, যার জন্য মহিলা রিপ্রেজেন্টেশন এটাতে মাস্ট অন্তত 30% আমাদের রাখা হয়, এটা সরকারি নির্দেশ। তাছাড়াও আমরা আরও বেশি যদি পাই, যেখানে আমরা দেখি অনেক উদ্যোগী মহিলা আছেন যারা আমাদের বিভিন্ন গ্রুপ আছে, এসএইচজি গ্রুপ থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয় বা আমাদের এনজিও থেকে নেওয়া হয়, সেখান থেকে আমরা বিভিন্ন মহিলাদের আমরা নিই। এখানে আমাদের তো বীরভূম জেলাতে অনেক এসএইচজি গ্রুপ আছে যেখানে মহিলা পরিচালিত, সেখান থেকেও আমরা রিপ্রেজেন্টেটিভ নিই, বিভিন্ন ব্লকে আছে আমাদের। আচ্ছা, তো কিভাবে সুবিধে কৃষক বন্ধুরা পাচ্ছেন বা পান সেটা তো আমরা বুঝলাম, এবারে জানতে চাইবো এই প্রকল্পের মূল দিকগুলি কি? এই মূল দিকগুলো হচ্ছে যে আমাদের এই প্রকল্পটা এমন একটা প্রকল্প যে আত্মা প্রকল্পের মাধ্যমে আমাদের বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো চলছে তার যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে আত্মার মাধ্যম দিয়ে আমরা সেটা করতে পারি। ধরুন কোনো একটা প্রকল্প চলছে, সেই প্রকল্পে হয়তো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, আত্মার থেকে গিয়ে সেই ট্রেনিংটা দেওয়া হলো, বা আমাদের এমন একটা কিছু দরকার হয় আত্মা প্রকল্পের মাধ্যমে যেটা আছে, যেটা আমরা গত কয়েক বছর ধরেই পাঠাচ্ছি, যে আমাদের এক্সপোজার ভিজিট আছে চাষিদের, আমরা এখানে আমরা যা নির্দিষ্ট বা গতানুগতিক চাষ করছি, কিন্তু বাইরের জেলা বা আমার বাইরের স্টেটে অন্যান্য জায়গাতে কি কাজ হচ্ছে বা কোন জিনিসটা করলে আমরা লাভবান হব, এইটা চাষিদেরকে হাতে নাতে আমরা কিন্তু দেখিয়ে নিয়ে আসার ব্যবস্থা এই আত্মার মাধ্যমে করতে পারি। আমরা গতবারই যেমন 190 জনকে আমরা ভূপালে পাঠিয়েছিলাম, আমাদের বিভিন্ন ব্লক থেকে 119টা ব্লক থেকে আমরা 10 জন করে চাষিকে আমরা নির্ভর করে মানে সিলেক্ট করে আমরা পাঠিয়েছিলাম ভূপাল থেকে, তারা জেনে এসছে, নিজেরা হাতে কলমে কাজ করছে। ঠিক তেমনি আমরা উইদিন দ্য ডিস্ট্রিক্ট আমরা অনেক সময় এই যেমন আমরা বিভিন্ন জামনার লাভপুর বা আপনার ওইদিকে আমাদের রামপুরহাট বিভিন্ন দূরবর্তী সাব ডিভিশন, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় এই জেলাতে আমাদের বিশেষ করে এখানে শান্তিনিকেতনে যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানে আমরা তাদেরকে নিয়ে আসছি এক্সপোজার ভিজিটে, যে এখানে কি কি কাজ হচ্ছে বা কিভাবে হয় বা নতুন নতুন কি টেকনোলজি সেগুলো তারা হাতের চোখে দেখতে পাচ্ছে। বা পাশের জেলাতে আমরা গত বছরই যেমন প্রায় 5,000
কৃষককে আমরা এই বীরভূম জেলা থেকে পাঠিয়েছি বর্ধমান জেলাতে, সেখানে কি কি ধরনের কাজ হচ্ছে দেখে আনার জন্য। এবং জেলার মধ্যেও আমরা প্রায় প্রতি ব্লক থেকেই আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখে একেবারে অভিজ্ঞতা সঞ্চয় করা এবং তারপর নিজের ক্ষেত্রে সেগুলোকে অবশ্যই প্রয়োগ করা। তো আপনার কথা থেকে উঠে এলো যে দ্বিতীয় পর্বের এই প্রকল্পের কাজ চলছে, তো সেই দ্বিতীয় পর্বে অর্থাৎ এখন এই পর্যায়ের বিশেষত্বটা কি? এই পর্যায়ে আমরা আরও যেটা সুবিধা পেয়েছি, এই কাজগুলো করতে গেলে কি আমাদের চাষিদের সঙ্গে আরও কাছে যেতে হবে এবং আমাদের যে সরকারি বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগুলো আসছে সেগুলো তাদেরকে হাতে নাতে দেখানো। এবং আমরা গত বছরে যা করেছিলাম তার সঙ্গে আমাদের যেটা আমরা প্রতিটা ব্লকে এখন একজন করে ব্লক টেকনোলজি ম্যানেজার পেয়েছি এবং ব্লক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমরা 2জন করে পেয়েছি। হ্যাঁ, এইগুলো এদের মাধ্যম দিয়ে আমরা কি করছি যে বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো আমাদের হচ্ছে সেইগুলোকে একদম চাষিদেরকে হাতে নাতে তারা গিয়ে শেখাচ্ছে। এবং আরও একটা যেটা সুবিধা হয়েছে আমাদের এই প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা এখন একদম সরকারি যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা এই প্রকল্পর হিসাব নিকাশ এবং কাজকর্ম রিপোর্ট রিটার্ন এভরিথিং আমরা অনলাইনে পাঠানোর যে ব্যবস্থা হয়েছে। এবং যার জন্য আমরা গত বছরে যে সাকসেস আমরা পেয়েছি তার জন্য ভারত সরকার আমাদের এই প্রকল্প দেখে পশ্চিমবঙ্গকে আবার দ্বিতীয়বারের জন্য আবার এটাকে আবার দিয়েছে, যে চাষিরা সত্যিকারের এটা উপকৃত হচ্ছে। কারণ চাষিরা নিজেদের একটা ইনভলভমেন্ট আছে। আপনি দেখুন যে আমার ওপরে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমি যেটা বলেছি যে আমার এই গ্রামে এই চাষটা করলে বা এইভাবে করলে ভালো হয় বা এই ধরনের ফসল করলে ভালো হয়, যেটা চাষিদের নিজেদের সুবিধা অনুযায়ী করা হয়েছে এবং সেই প্রকল্পটা তারা সরাসরি হাতে নাতে এই সুবিধাটা পাচ্ছে। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝলাম আত্মার বিষয়টি, আত্মা প্রকল্পের যে মূল উদ্দেশ্য এবং তা কিভাবে সাধিত হচ্ছে ক্রমশ সেটি। এবং আমরা আশা করব আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠান, এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য সাধারণ মানুষ তথা কৃষক বন্ধুদের সুবিধে প্রদান করা, সেই সুবিধে পেতে আপনারা এগিয়ে আসবেন, উৎসাহিত হবেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। সহজ প্রযুক্তি তথা সহজলভ্য জিনিস ব্যবহার করে কিভাবে চাষের কাজে উন্নততর উৎপাদন লাভ সম্ভব, এইসব জানানোর জন্যই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র সম্প্রতি শ্রীনিকেতনে তাদের ক্যাম্পাসে আয়োজন করে কৃষি মেলা। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সহ উপাচার্য তথা বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডক্টর স্বপন কুমার দত্ত। কৃষক ভাই বোনদের যাতে করে কৃষিতে আরো উন্নততর ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ তারা করতে পারেন, তার সঙ্গে প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, প্রযুক্তির ব্যবহার কিভাবে কাজে লাগতে পারে তার ব্যবস্থা করা এবং আজকের দিনে কৃষিতে কি কি জিনিস অ্যাভেলেবল যা আমাদের কাছে রয়েছে তার সম্বন্ধে পরিচিত করা। আমি আজকে জেনে খুশি হলাম যে আজকেই একটা কৃষি বিপণন বা ব্যবসার ব্যবস্থা করা হয়েছিল যাতে করে কেনা বেচা সম্ভব হয়েছে। আমি আজকে আমার এদিকে যারা সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করেছি মাসে 2 দিন অন্তত এই বিপণনটা চালিয়ে যেতে এবং আমি অনুরোধ করব বিশ্বভারতীর সমস্ত শিক্ষকবৃন্দ এবং যারা সেখানে বাস করেন তারা যাতে এই কৃষি বিপণনে এসে তারা কেনাকাটি করেন। এই সকল প্রতিষ্ঠান এবং বিভিন্ন আধিকারিকদের সহযোগিতায়, কিষানদের সহযোগিতায় আমরা কিন্তু বীরভূম আর পিছিয়ে পড়া জেলা হিসেবে
সেই মানচিত্র থেকে নামটা কাটিয়ে ফেলতে পেরেছি এবং রাজ্যে অন্যান্য জেলা থেকে আমরা বিভিন্ন কাজে আমরা কিন্তু একটা দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি। এই অঞ্চলের কিছু কৃষক বন্ধুদের ডেকে আনা, তারা কিভাবে কাজকর্ম পরিচালনা করছে সেগুলো দেখা, বিজ্ঞানীদের সঙ্গে আমাদের এই শিক্ষা ভবনের অধ্যাপকদের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে উন্নত মানের চাষের ব্যবস্থা করা যায়, এইটা যে করা হচ্ছে তাতে আমি রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সবাইকে, বিশেষ করে আইসিআরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এগুলো দরকার আছে। মাঝে মাঝে আমরা যেমন একটা রিফ্রেশিং দরকার, তেমনি কৃষক বন্ধুদের যদি আমরা ডেকে নিয়ে কে কি চাষ করছে, তাতে কি ধরনের ফার্টিলাইজার দিলে আরো ভালো হয়, ফল বেশি পাওয়া যায়। যেমন এবছর আমাদের আলুর চাষটা প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু আলুর বিপণন ঠিকভাবে সেটাকে রাখা বা বিক্রি করা, এইটা যদি সরকারের তরফ থেকে সুবন্দোবস্ত থাকতো, তাহলে হয়তো আমরা যে খবর কাগজের যুক্ত নৈমিত্য শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেইগুলো আমাদের দেখতে হতো। তাই আমি মনে করি আমাদের বিশ্বভারতীর এই যে প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ শুরু করেছেন, শ্রীনিকেতনে ওনার পুত্র রতি ঠাকুরকে দিয়ে যে কর্মকাণ্ডের আমরা কাণ্ডার, সেই প্রতিষ্ঠান এখনো এই অঞ্চলের চাষিদের নিয়ে যুক্তভাবে যৌথ প্রয়াসে আমরা যে কাজ করছি, তাতে বা যে আমরা সুফল পাচ্ছি, তার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে উপজাতি কৃষক বন্ধুদের ৩৩টি কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। আপাতত বিশ্বভারতীর অধীনস্থ ৫০টি গ্রামের কৃষক বন্ধুদের সর্বাঙ্গীন কৃষি বিকাশের জন্য বিশ্বভারতীর সহ উপাচার্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল ৬টা থেকে রাত ১০টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে ৩৬৫ দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555-এ যোগাযোগ করুন। সারা বছরই বাজারে ভালো চাহিদা থাকে, তাই ধান গমের মতো প্রচলিত চাষ না করে বিনসের মতো ফসলকে চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। এই বিকল্প চাষের মাধ্যমেই অতিরিক্ত আয়ের পথ পেয়েছেন তাঁরা। এর ফলে ওই এলাকার কৃষি মানচিত্রে নতুন ফসলের পাশাপাশি অর্থনৈতিকভাবেও পরিবর্তন এসেছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গীত গ্রামে প্রথাগত চাষের পথে না গিয়ে বিকল্প চাষের পথ খুঁজে বিনস চাষ করে লাভের মুখ দেখেছেন ওই গ্রামের যুবক অসীম রায়। অল্প একটু জমিকে বিনস চাষের উপযুক্ত করে গড়ে তুলে সেখানে চাষ করে লাভের মুখ দেখেছেন। ৫ কাঠা জমিতে লাঙল দিয়ে চাষ করে গোবর সার ও রাসায়নিক সার দিয়ে মাটি তৈরি করে তাতে প্রতি ৬ ইঞ্চি অন্তর এক একটি বিনসের বীজ পুঁতে নিয়মিত ও পরিমাণ মতো জল দিয়ে ১ সপ্তাহের ভিতর চারা বেরিয়ে আসে। তারপর থেকে নিয়মিত পরিমাণে প্রতিদিন জল দিয়ে ৭০ থেকে ৮০ দিনের মাথায় প্রথম ফসল পাওয়া যায়। তাই বছর বিন চাষ লাগিয়েছি এই কাটাবাছের মতো। অন্যান্য ফসল থেকে যেমন ধান, আলুর থেকে, আলু তো বাজার খুবই খারাপ। যাই হোক, কাঁচামালের দিক দিয়ে লাভজনক ফসল, বাজারটা ভালো আছে বছর, তা মোটামুটি ভালোই হচ্ছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বিনস চাষ করলে শীতের শুরুতেই সবজিকে বাজারে পাঠানো সম্ভব। ৫ কাঠা জমিতে ৬ ইঞ্চি অন্তর অনেক বিনস লাগানো যায়। যেহেতু এই গাছ বেশি বড় হয় না, তাই অল্প জমিতে প্রচুর চারা পোঁতা যায়। চাষ প্রথমে নাঙল দিয়ে জমিটা সেরেছি, তারপরে রাসায়নিক সার, জৈব সার দিয়েছি, দেওয়ার পরে বীজটা রোপণ করেছি। ওই ভিলি করে দিয়ে বীজ দিয়ে মাটি ঢাকা দিয়েছি। তারপরে যে আমাদের যেটা কোদাল আছে, কোদাল দিয়ে ভিলি করে দিয়ে এবার সময় মতো জল দিতে হয়। ৭০ থেকে ৮০ দিনের মধ্যে ফল দিয়ে দেয় গাছে। আনুমানিক সর্বমোট খরচ পড়ে ৫,০০০ টাকা।
স্থানীয় বাজারে সেই ফসল পাইকারি হারে সর্বনিম্ন 20 টাকা থেকে 25 টাকা দরে বিক্রি হলেও কৃষকের হাতে আসে 25 থেকে 35,000 টাকা, যা কৃষককে অনেক লাভ দিয়ে থাকে। বিনসের চাহিদা সারা বছরই স্থানীয় বাজারে থাকার জন্য এই ফসল সারা বছর ধরেই সহজেই বাজারে চাহিদা মতো বিক্রি করা যায়। চাষিদের তাই একে গুদামজাত করার ভাবনা যেমন থাকে না, সেরকমই ফসল বিক্রি না হবার দুশ্চিন্তাও থাকে না। এখান থেকে বাজার আপনাদের আমাদের বোলপুর বাজার, এবার আমরা বোলপুর বিকালে মাল তুলে সকালে হাটে নিয়ে যাই, ওখানে আড়তে বিক্রি হয়। কেমন দাম পাওয়া যায়? দাম ভালোই আছে, বছর খারাপ নেই। 5 কাঠা জমির উপরে 1000 টাকা ব্যয় হয়েছে, এবার 20 থেকে 25,000 টাকা বেচা কেনা হবে। কত টাকা মতো লাভ হবে? 20,000 টাকা লাভ হবে। নতুন প্রজন্ম যখন কৃষিকাজে বিমুখ হয়ে পড়ছে বলে শোনা যায়, তখন অসীম রায়ের মতো শিক্ষিত যুবকেরা নিজেরা মাঠে নেমে নতুন কিছু চাষ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করছেন। তার পাশাপাশি প্রথাগত চাষের বাইরে বিনসের মতো বিকল্প চাষ করে বিপুল পরিমাণে লাভের মুখ দেখছেন। 4 জনের পরিবারের তাদের সংসারে এই বিকল্প চাষ তাদের জীবনযাত্রার মানেরও পরিবর্তন ঘটিয়েছে। বিকল্প চাষের অধিক লাভ অর্থনৈতিক স্বাবলম্বী হবার সঙ্গে আরও নতুন বিকল্প চাষ করার প্রেরণা দিয়েছে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কয়েক বছর আগেও ক্যাপসিকাম ততটা জনপ্রিয় ছিল না সাধারণ মানুষের কাছে। সময়ের সঙ্গে সঙ্গে আজ সাধারণ মানুষের রান্নাঘরে ঢুকে পড়েছে এই ফসল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাপসিকাম চাষ করে আজ বহু চাষি বন্ধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বড় শিমুলিয়া গ্রামের মহাদেব সরকার। বিগত 2 বছর ধরে ক্যাপসিকাম চাষ করে লাভের মুখ দেখেছেন মহাদেববাবু। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার ফলে এই চাষ করতে সুবিধাও হয়েছে তার। বোলপুর শ্রীনিকেতন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে ট্রেনিং প্রাপ্ত আমরা এই ট্রেনিংটা নিয়েছিলাম। ট্রেনিং নিয়ে এখানে চাষ করছি। তা আমি এই বীজটা ফেলেছি ভাদ্র মাসে, আশ্বিন মাসে লাগিয়েছি। অগ্রহায়ণ মাসে শেষ করে ওই 27-28 তারিখ করে আমি এতে মাল পাওয়া ধরেছি। মাল হচ্ছে, বাজারজাত করছি। প্রথমে 3 কাঠা জায়গাতে ভালো করে চাষ করে তাতে 15 কিলো 10-26, 10 কিলো খোল, 4 কিলো ইউরিয়া আর 12 কিলো ফসফেট দিয়ে ভালো করে মাটি তৈরি করার পর সেখানে চারা গাছ পোঁতা হয়েছে। নিয়মিত গাছের যত্ন আর জল দেওয়ার ফলে চারা লাগানোর 60 দিনের মাথায় ফল পাওয়া শুরু হয়। আমার এই জায়গাটা হচ্ছে 3 কাঠা জায়গা। 3 কাঠা জায়গায় আমি 15 কেজি 10টা বীজ দিয়েছিলাম, 10 কেজি খোল দিয়েছিলাম এবং 4 কেজি ইউরিয়া দিয়েছিলাম। দিয়ে 12 কেজি ফসফেট দিয়ে একে আমি চাষ দিয়ে সুন্দর করে তারপরে এই জমিতে লঙ্কা লাগাই। লঙ্কা লাগানোর পরে গাছ যখন ধরে যায় তাকে উপযুক্ত সময় মাটি দিয়ে তার পরিচর্যা করতে থাকি। বাংলার ভাদ্র মাস অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি ক্যাপসিকামের বীজ পুঁতলে সেপ্টেম্বর মাস নাগাদ ক্যাপসিকামের চারা তৈরি হয়ে যায়। সেই চারা পুঁতে সঠিক যত্ন নিলে নভেম্বর মাস থেকেই ফলন পেতে শুরু হয়ে যায়, যা পরিচর্যা করলে এপ্রিল অবধি ফসল পাওয়া যায়। 3 কাঠা জায়গায় ক্যাপসিকাম চাষ করতে আনুমানিক খরচ 7,000 টাকা। স্থানীয় বাজারে বিক্রি করে পাওয়া যায় 16,000 টাকা বা তার বেশি। ক্যাপসিকামের চাহিদা সারা বছরই স্থানীয় এবং সংলগ্ন বাজারে থাকার জন্য এবং সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদা ভালো থাকার ফলে এই ফসল সারা বছর ধরেই সহজেই বাজারে চাহিদা মতো ভালো দামে বিক্রি করা যায়। চাষিদের তাই ফসল বিক্রি না হবার
দুশ্চিন্তাও থাকে না, মুনাফাও হয়। আমি বিক্রি করছি ধরুন অগ্রহায়ণ মাস থেকে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রের শেষ, এই চৈত্র মাসে বিক্রি করব, বৈশাখ মাসে থাকবে। প্রায় এই মালটা শেষের অবস্থায় চলে এসছে। এটা তো গ্রীষ্মের ফসল নয়, এটা শীতের ফসল, যা গ্রীষ্মের সময় হচ্ছে, একটু যত্ন আদি আছে বলে হচ্ছে। আমি এতে ধরুন ইনভেস্ট করেছি, আমি একবারে তো করিনি, বারবার করেছি। তাতে হিসেব করে 3 কাঠা জায়গায় আমি 1,007 টাকা ইনভেস্ট করেছিলাম। তাতে আমি এতে বিক্রি করেছি প্রায় 15-16 হাজার টাকা মতো বিক্রি করেছি। বাড়ির অন্যান্য ভাইরা চাকরি করলেও মহাদেববাবু কৃষিকাজকে তাঁর জীবন ধারণের উপায় করে নিয়েছেন। বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে এবং কৃষি বিজ্ঞানীদের থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আজ কৃষিকে লাভজনক করে তুলেছেন। প্রথাগত চাষে না গিয়ে বিকল্প চাষ করে অন্য কৃষক বন্ধুদের কাছে মহাদেববাবু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিয়েছেন এবং এলাকায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একঘেয়ে ধান চাষ করে করে মাটি আমাদের নষ্ট হয়ে যায়। বিভিন্ন রকম ফসল চাষ না করলে মাটির যে ভেতরে যে জীবাণু, সেটা জান, সেটাই নষ্ট হয়ে যাচ্ছিল বলে ধান চাষ করলে মাটি হয়তো খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য বিভিন্ন রকমের চাষ করাচ্ছে আমাদের এখানকার কৃষি বিজ্ঞান যারা আছেন, তাদের ফর্মুলায় চাষ করে আমরা লাভবানই হয়েছি, ক্ষতি আমাদের হয়নি। কৃষিতে লাভ লোকসানের কথা অনেকে বললেও মহাদেববাবুর মতো কৃষকেরা সেটা মনে করেন না। তার মতে সুপরিকল্পিতভাবে চাষি বন্ধুরা যদি চাষ করেন এবং প্রথাগত চাষ থেকে বেরিয়ে বিকল্প চাষ করেন, তাহলে কৃষিকাজ লাভজনক হতে বাধ্য। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি। তামাকের কাঠ, টোব্যাকো ডিককশন। 1.0 কেজি গুঁড়ো তামাক 10 লিটার জলে 30 মিনিট সেদ্ধ করে লালচে রং আনতে হবে। বাড়তি পরিষ্কার জল মিশিয়ে 10 লিটার পরিমাণ করতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে পাতলা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। লিটার প্রতি 2.0 গ্রাম সাবান গুঁড়ো মিশিয়ে 70 থেকে 90 লিটার জল মিশিয়ে স্প্রে করার উপযোগী 80 থেকে 100 লিটার তরল কাঠ তৈরি করতে হবে। সাদামাছি, জাপ পোকা এবং পাতামোড়া পোকা এই কাঠ প্রয়োগে নিয়ন্ত্রণ করা হয়। কোনো ফসলে একবারের বেশি তামাকের কাঠ ব্যবহার প্রাকৃতিক শত্রু পোকার পক্ষে বিপজ্জনক। कोई चेहरा है कोमल कली का, रूप कोई सलोनी परी का, इनसे सीखा सबक जिंदगी का, बेटियां तो है लम्हा खुशी का। ये अगर हैं तो रोशन जहां है, ये ज़मीनें हैं और आसमां है वजूद इनसे ही आदमी का, बेटियां तो है लम्हा खुशी का। हमने रब को तो देखा नहीं पर नूर ये है खुदा का ज़मीं पर, एक एहसास है रोशनी का, बेटियां तो है लम्हा खुशी का। इनसे इनकी अदाएं न छीनो, इनसे इनकी सदाएं न छीनो, हक इन्हें भी तो है जिंदगी का, बेटियां तो है लम्हा खुशी का, बेटियां तो है लम्हा खुशी का। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।